সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ২৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ফরাসডাঙ্গার জড়িপেড়ে ধুতি, গরদের পাঞ্জাবি আর ফুরফুরে রেশমি উড়ুনি পরে বসে আছি। কবজিতে গড়ে, গোফে আতর। চাকর ট্যাক্সি আনতে গিয়েছে, বায়োস্কোপে যাব। সত্যি নয়, তুলনা দিয়ে বলছি। তখন যেমন ট্যাক্সির অপেক্ষা করা ভিন্ন, অন্য কোনো কাজে মন দেওয়া যায় না, আমাদের অবস্থা হলো তখন তাই। তফাৎ শুধু এই, স্যার ফ্রান্সিসের হাতে হাওয়াই ট্যাক্সি রয়েছে, কিন্তু সাঁঝের বেলা শিখ ড্রাইভার যেরকম মদমত্ত হয়ে চক্ষু দুইটা রাঙা কইরা একটা সিক্যুয়ের দিয়া বলে নেহি যায়েঙ্গে, সাহেব তেমনি স্বাধিকার প্রমত্ত হয়ে বলছেন চুলোয় যাগ্গে কি বলছেন। অপেক্ষা করে করে ১ মাস কাটিয়ে দিয়েছি। চা ফুরিয়ে গিয়েছে, ক্ষুধা মারবার আর কোনো দাওয়াই নেই। এখন শুধু রুটি আর নুন, নুন আর রুটি। রুটিতে প্রচুর পরিমাণ নুন দিলে শুধু রুটিতেই চলে, কিন্তু ভোজনের পদ বাড়াবার জন্য আব্দুর রহমান নুন রুটি আলাদা আলাদা করে পরিবেশন করত। সপ্তাহ ৩ হলো বেনওয়া সাহেব অ্যারোপ্লেন করে হিন্দুস্থান চলে গিয়েছেন। পূর্বেই বলেছি, তিনি শান্তিনিকেতনে থেকে থেকে বাঙালি হয়ে গিয়েছিলেন। কিন্তু তাহলে কি হয়, পাসপোর্টখানা তো ফরাসি দেশের, আর তার রংটা তো সাদা। তাই ভারতীয় বিমানে তিনি জায়গা পেলেন বিনা মেহনতে। আমাদের তাতে বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সব ফরাসির জন্য তো আর এরকম দরাজ দিল হতে পারবো না। যাবার আগের দিন বেনওয়া বাড়িতে এসে মৌলানা আর আমাকে গোপনে ১ টিন ফরাসি তরকারি দিয়ে যান, সার্ডিন টিনের সাইজ। বহুকাল ধরে রুটি ভিন্ন অন্য কোনো বস্তু পেটে পড়েনি। মৌলানাতে আমাতে সেই তরকারি গোগ্রাসে গোস্ত গেলার পদ্ধতিতে খেয়ে পেটের অসুখে সপ্তাহখানেক ভুগলুম। আমাদের ভোগান্তি অনেকটা গরিব চাষির ম্যালেরিয়ায় ভোগার মতন হলো। চাষি যেরকম ভোগার সময় বিলক্ষণ বুঝতে পারে কুইনিন ফুইনিন কোনো কিছুরই প্রয়োজন নেই, ৭ দিন পেট ভরে খেতে পেলে দুনিয়ার কুল্লে ঝড় ঝেড়ে ফেলে উঠতে পারবে, আমরা তেমনি ঠিক জানতুম যে ৩ দিন পেট ভরে খেতে পেলে আমাদেরও পেটের অসুখ আমানুল্লাহর সৈন্যবাহিনীর মতো কর্পূর হয়ে উড়ে যাবে। সে অনাহার আর অসুখের দরুন মৌলানা আর আমার মেজাজ তখন এমনই তিরিক্ষি হয়ে গিয়েছে যে বেড়ালটা কার্পেটের উপর দিয়ে হেঁটে গেলে তার শব্দে লাফ দিয়ে উঠি। অথচ স্নায়ু জিনিসটা এমনই অদ্ভুত যে বন্দুকগুলির শব্দে আমাদের নিদ্রাভঙ্গ হয় না। কথায় কথায় দুজনাতে তর্ক লাগে। মৌলানার দিকে তাকালেই আমার মনে হয় ওরকম জঙ্গলি দাড়ি মানুষ কেন রাখে। মৌলানা আমার চেহারা সম্বন্ধে কি ভাবতেন জানি নে, তবে প্রকাশ করলে খুব সম্ভব খুনোখুনি হয়ে যেত। মৌলানা পাঞ্জাবি, কিন্তু আমিও তো বাঙাল। মৌলানা লোকটা ভারী কুতর্ক করে। আমি যা বললুম সে কথা তাবৎ দুনিয়া সৃষ্টির আদিমকাল থেকে স্বীকার করে আসছে। আমি বললুম সরু চালের ভাত আর ইলিশ মাছ ভাজার চেয়ে উপাদেয় খাদ্য আর কিছুই হতে পারে না। মূর্খ বলে কি না বিরিয়ানি কুরমা তার চেয়ে অনেক ভালো। পাঞ্জাবির সংকীর্ণ মনা প্রাদেশিকতার আর কি উদাহরণ দিই বলুন। শান্তিনিকেতনে থেকেও লোকটা মানুষ হলো না। যে নরাধম ইলিশ মাছের অপমান করে তার মুখ দর্শন করা মহাপাপ। অথচ দেখুন বাঙালির চরিত্র কি উদার, কি মহান। আমি মৌলানার সঙ্গে মাত্র ৩ দিন কথা বন্ধ করেছিলাম, আর শীতটা যা পড়েছিল, বায়োস্কোপে জব্বর গরমের ৬,০০০ ফুটি বর্ণনা দেখা যায়, কিন্তু মারাত্মক শীতের বয়ান তার তুলনায় বহুত কম। কারণ বায়োস্কোপ বানানো হয় প্রধানত সাহেব সুবোদের জন্য, আর তেনারা শীতের তকলিফ বাবতে ওকিবহাল। কাজেই সেই জিনিস তাদের দেখিয়ে বক্স অফিস ভরবে কেন? আর যদি বা দেখানো হয় তবে শীতের সঙ্গে হামেশাই ঝড় বা ব্লিজার্ড জুড়ে দেওয়া যায়। কিন্তু আসলে যেমন কালবৈশাখী বিপজ্জনক হলেও তার সঙ্গে দিনের পর দিনের ১১২ ডিগ্রির অত্যাচারের তুলনা হয় না, তেমনি বরফের ঝড়ের চেয়েও মারাত্মক দিনের পর দিন ১০ ডিগ্রির অত্যাচার। জামা ধুয়ে রোদ্দুরে শুকোতে দিলেন, জামার জল জমে বরফ হলো। রোদ্দুরে সে জল শুকোনো দূরের কথা, বরফ পর্যন্ত গলল না। রোদ থাকলেই টেম্পারেচার ফ্রিজিংয়ের উপরে ওঠে না।
জামাটা জমে তখন এমনই শক্ত হয়ে গিয়েছে যে এক কোণে ধরে রাখলে সমস্ত জামাটা খাড়া হয়ে থাকে। ঘরের ভিতরে এনে আগুনের কাছে ধরলে পর জামা চুপসে গিয়ে জবুথবু হয়। বলবেন বানিয়ে বলছি, কিন্তু দেশ ভ্রমণের হলপ। দোতলা থেকে থুথু ফেললে সে থুথু মাটিতে পৌঁছবার পূর্বেই জমে গিয়ে পেঁজা বরফের মতো হয়ে যায়। আব্দুর রহমান একদিন 2টো পেঁয়াজ জোগাড় করে এনেছিল, ক্ষুদায় মালুম চুরি না ডাকাতি করে। কেটে দেখি পেঁয়াজের রস জমে গিয়ে পড়তে পড়তে বরফের গুঁড়ো হয়ে গিয়েছে। সেই শীতে জ্বালানি কাঠ ফুরোলো। খবরটা আব্দুর রহমান দিল বেলা 12টার সময়। বাইরের কড়া রৌদ্র তখন বরফের উপর পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আমরা কিন্তু সে সংবাদ শুনে ত্রিভুবন অন্ধকার দেখলুম। রোদ সত্ত্বেও টেম্পারেচার তখন ফ্রিজিং পয়েন্টের বহু নিচে। সে রাত্রে গরম বানিয়ান, ফ্ল্যানেলের শার্ট, পুল ওভার, কোট, স্টক ওভারকোট পরে শুলুম। উপরে 2খানা লেপ ও 1খানা কার্পেট। মৌলানা তার প্রিয়তম গান ধরলেন, দারুণ অগ্নিবাণে হৃদয় তৃষায় হানে। আমি সাধারণত বেসুরা পোঁ ধরি, সে রাত্রে পারলুম না। আমার দাঁতে দাঁতে করতাল বাজছে। জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পর্দা সরিয়ে দিল। আকাশ তারায় তারায় ভরা। রবীন্দ্রনাথ উপমা দিয়ে বলেছেন, আমারও প্রিয়া মেঘেরও ফাঁকে ফাঁকে সন্ধ্যা তারায় লুকিয়ে দেখে কাকে, সন্ধ্যা দ্বীপের লুপ্ত আলো স্মরণে তার আসে। ফরাসি কবি অন্য তুলনা দিয়েছেন, আকাশের ফোঁটা ফোঁটা চোখের জল জমে গিয়ে তারা হয়ে গিয়েছে। আরেক নাম না জানা বিদেশি কবি বলেছেন, মৃতা ধরণীর কফিনের উপর সাজানো মোমবাতির গলে যাওয়া জমে ওঠা ফোঁটা ফোঁটা মোম তারা হয়ে গিয়েছে। সব বাজে বাজে তুলনা, বাজে বাজে কাব্যি। হে দিগম্বর ব্যোমকেশ, তোমার নীলাম্বরের নীলকম্বল যে লক্ষ লক্ষ তারার ফুটোয় ঝাঁঝরা হয়ে গিয়েছে, তাই কি তুমিও আমার মতন শীতে কাঁপছ? কাবুলে যে শ্মশান জ্বালিয়েছ, তার আগুন পোহাতে পারো না? 3 দিন 3 রাত্রির লেপের তলা থেকে পারতপক্ষে বেরোয়নি। 4র্থ দিনে আব্দুর রহমান অনুনয় করে বলল, ওরকম একটানা শুয়ে থাকলে শরীর ভেঙে পড়বে সাহেব, একটু চলাফেরা করুন, গা গরম হবে। আমাদের দেশের গরিব কেরানিকে যেরকম ডাক্তার প্রাতঃভ্রমণ করার উপদেশ দেয়, গরিব কেরানিরই মতন আমি চিঁচি করে বললুম, বড্ড খিদে পায় যে, শুয়ে থাকলে খিদে কম পায়। ডাকাতি করলে আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, এ কথা আব্দুর রহমান জানত বলেই সে তখনও রাইফেল হাতে নিয়ে রাজভোগের সন্ধানে বেরোয়নি। আব্দুর রহমান মাথা নিচু করে চুপ করে চলে গেল। বেড়াল পারতপক্ষে বাস্তুভিটা ছাড়ে না। 3 দিন ধরে আমার বেড়াল দুটো নাপাত্তা। তার থেকে বুঝলুম আমার প্রতিবেশীরা নিশ্চয়ই আমার চেয়ে ভালো খাওয়া দাওয়া করছে। তারা বিচক্ষণ, রাষ্ট্র বিপ্লবে ওকিবহাল, গোলমালের গোড়ার দিকেই সব কিছু কিনে রেখেছিল। শীতের দেশে নাকি হাতি বেশি দিন বাঁচে না, তবু আমানুল্লাহ শখ করে একটা হাতি পুষেছিলেন। কাবুলে কলা গাছ, আনারস গাছ, বন বাদার নেই বলে সে কালো হাতিকে পুষতে প্রায় সাদা হাতি পোষার খরচাই হতো। কাবুলে তখন কাঠের অভাব, তাই হাতি ঘরে আর আগুন জ্বালানো হতো না। বাচ্চার ডাকাত ভাই বেরাদরের শখ চেপেছে হাতি চাপার। সেই দুর্দান্ত শীতে তারা হাতিকে বের করেছে চড়ে নগর প্রদক্ষিণ করার জন্য। তাকিয়ে দেখি হাতির চোখের কোণ থেকে লম্বা লম্বা আইসিকল বা বরফের ছুঁচ ঝুলছে, হাতির চোখের আর্দ্রতা জমে গিয়ে। আমি জানতুম হাতিটা ত্রিপুরা থেকে কেনা হয়েছিল। ত্রিপুরার সঙ্গে সিলেটের বিয়ে শাদী লেনদেন বহুকালের। সিলেটের জমিদার খুন করে ফেরারি হলে চিরকালই ত্রিপুরার পাহাড়ে টিপরাদের মধ্যে আশ্রয় নিয়েছে। হাতিটার কষ্ট আমার বুকে বাজল। তখন মনে পড়ল রেমার্কের চাষা বন্দুকগুলি অগ্রাহ্য করে ট্রেঞ্চের ভেতর থেকে উঠে দাঁড়িয়েছিল, জখমি ঘোড়াকে গুলি করে মেরে তাকে তার যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেবার জন্য। কুকুরের চোখে মুখে বেদনা সহজেই ধরা পড়ে, হাতিকে কাতর হতে কেউ কখনো দেখেনি, তাই তার বেদনাবোধ যখন প্রকাশ পায় তখন সে দৃশ্য বড় নিদারুণ।
আমানুল্লাহর বিস্তর মোটর গাড়ি ছিল। বাচ্চার সঙ্গী সাথীরা সেই মোটরগুলো চড়ে চড়ে 3 দিনের ভিতর সব পেট্রোল শেষ করে দিল। শহরের সর্বত্র এখন দামি দামি মোটর পড়ে আছে। যেখানে যে গাড়ির পেট্রোল শেষ হয়েছে, বাচ্চার ইয়াররা সেখানেই সে গাড়ি ফেলে চলে গিয়েছে। জানলার কাঁচ পর্যন্ত তুলে দিয়ে যায়নি বলে গাড়িতে বৃষ্টি বরফ ঢুকছে। পাড়ার ছেলেপিলেরা গাড়ি নিয়ে ধাক্কাধাক্কি করাতে 2-1টা নর্দমায় কাত হয়ে পড়ে আছে। আমাদের বাড়ির সামনে একখানা আনকোরা বিউইক ঝলমল করছে। আব্দুর রহমানের ভারী শখ গাড়িখানা বাড়ির ভিতরে টেনে আনার। বিদ্রোহ শেষ হলে চড়বার ভরসা সে রাখে। আমানুল্লাহ তো সেই কোন ফরাসি রাজার মতো আপ্রে মোয়া লে দেলুজ বলে কান্দাহার পালালেন, মানে হাম গায়া তো জাগ গায়া। আব্দুর রহমান বলে আপ্রে লে দেলুজ অতম্বেল, বন্যার পর পলিমাটি। আমাদের কাছে যেমন সব বেটা গোড়ার মুখ একরকম মনে হয়, আব্দুর রহমানের কাছে তেমনি সব মোটরের এক চেহারা। কিছুতেই স্বীকার করবে না যে দেলুজের পর রাজবাড়ির লোক চোরাই গাড়ির সন্ধানে বেরিয়ে গাড়িখানা চিনে নিয়ে সেখানে পূর্বে গ্যারাজে আর তাকে পূর্বে জেইলে। অপটিমিস্ট। কাবুলে প্রায়ই ভূমিকম্প হয়, অনেকটা শিলংয়ের মতো। হলে সবাই ছুটে ঘর থেকে বেরোয়। দুপুরবেলা জোর ভূমিকম্প হলো। আমি আর মৌলানা 2 খাটে শুয়ে ধুঁকছি, কেউ খাট ছেড়ে বেরোলুম না। যেন অন্তহীন মহাকাল ভেজর ভেজর করার পর এক ভাষণ বিলাসী আপন বক্তৃতা শেষ করে বললেন, আপনাদের অনেক মূল্যবান সময় অজান্তে নষ্ট করে ফেলেছি বলে মাপ চাইছি। আমার সামনে ঘড়ি ছিল না বলে সময়ের আন্দাজ রাখতে পারিনি। শ্রোতাদের একজন চটে গিয়ে বলল, কিন্তু সামনের দেয়ালে যে ক্যালেন্ডার ছিল তার কি, সেদিকে তাকালে না কেন? মৌলানা আর আমি বহুদিন হলো ক্যালেন্ডারের দিকে তাকানো বন্ধ করে দিয়েছি। তবু জমে যাওয়া হাড় ক্ষণে ক্ষণে স্মরণ করিয়ে দেয় যে এখনও শীতকাল। ইতিমধ্যে ফরাসি, জার্মান প্রভৃতি বিদেশি পুরুষেরা ভারতীয় প্লেনে কাবুল ত্যাগ করেছেন। স্ত্রীলোকেরা তো আগেই চলে গিয়েছিলেন। শেষটায় শুনলুম ভারতীয় পুরুষদের কেউ কেউ স্যার ফ্রান্সিসের ফেভারে স্বদেশে চলে যেতে পেরেছেন। আমার নামে তো ঢেরা। কাজী মৌলানাকে বললুম, তিনি যদি প্লেনে চাপবার মৌকা পান তবে যেন পিছন পানে না তাকিয়ে যুধিষ্ঠিরের মতো সোজা পিতৃলোক চলে যান। অনুজ যদি অনুগ হবার সুবিধে না পায় তবে তার জন্য অপেক্ষা করলে ফল পিতৃলোকে প্রত্যাগমন না হয়ে পিতৃলোকে মহাপ্রয়াণই হবে। চাণক্য বলেছেন, উৎসবে, ব্যাসনে এবং রাষ্ট্রবিপ্লবে যে কাছে দাঁড়ায় সে বান্ধব। এ স্থলে সে নীতি প্রযোজ্য নয়, কারণ চাণক্য স্বদেশে রাষ্ট্রবিপ্লবের কথাই ভাবছিলেন। বিদেশের চক্রবুচ্ছের খাঁচায় ইঁদুরের মতো না খেয়ে মরবার উপদেশ দেননি। অল্প অল্প জ্বরের অবচেতন অবস্থায় দেখি দরজা দিয়ে উর্দি পরা এক বিরাট মূর্তি ঘরে ঢুকছে। দুর্বল শরীর, মনও দুর্বল হয়ে গিয়েছে। ভাবলুম বাচ্চা এসাকাওয়ের জল্লাদি হবে। আমার সন্ধানে এখন আর কে আসবে? না, জার্মান রাজদূতাবাসের পিয়ন। কিন্তু আমার কাছে কেন? ওদের সঙ্গে তো আমার কোনো দহরম মহরম নেই। জার্মান রাজদূত আমাকে এই দুর্দিনে নিমন্ত্রণই বা করবেন কেন? আবার পই পই করে লিখেছেন, বড্ড জরুরি এবং পত্রপাঠ যেন আসি। 2 মাইল বরফ ভেঙে জার্মান রাজদূতাবাস। যাই কি করে, আর গিয়েই বা কী হবে? কোনো ক্ষতি যে হতে পারে না সে বিষয়ে আমি নিশ্চিন্ত, কারণ আমি বসে আছি সিঁড়ির শেষ ধাপে। আমাকে লাথি মারলেও এর নিচে আমি নামতে পারি না। শেষটায় মৌলানার ধাক্কাধাক্কিতে রওনা হলুম। জার্মান রাজদূতাবাস যাবার পথ সুদিনে অভিসারিকাদের পক্ষে বড়ই প্রশস্ত, নির্জন এবং বনবিথিকার ঘনপল্লবে মর্মরিত। রাস্তার এক পাশ দিয়ে কাবুল নদী এঁকে বেঁকে চলে গিয়েছেন, তারই রসে সিক্ত হয়ে হেথায় নবকুঞ্জ, হোথায় পঞ্চচিনার। নিতান্ত অরসিকজন কল্পনা করে নিতে পারে যে লুকোচুরি রসকেলের জন্য এর চেয়ে উত্তম বন্দোবস্ত মানুষ চেষ্টা করেও করতে পারত না। কিন্তু এ দুর্দিনে সে রাস্তা চোর ডাকাতের বেহেশত, পদাতিকের গোরস্তান।
আব্দুর রহমান বেরোবার সময় ছোট পিস্তলটা জোর করে ওভারকোটের পকেটে পুরে দিয়েছিল। নিতান্ত ফিচেল চোর হলে এটা কাজে লেগে যেতেও পারে। এসব রাস্তায় হাঁটতে হয় সগর্বে, সদম্ভে, ডাইনে বাঁয়ে না তাকিয়ে, মাথা খাড়া করে। কিন্তু আমার সে তাগত কোথায়? তাই শীষ দিয়ে দিয়ে চললুম এমনই কায়দায় যেন আমি নিত্যে নিত্যে এ পথ দিয়ে যাওয়া আসা করি। পথের শেষে পাহাড়, বেশ উঁচুতে রাজদূতাবাস। সে চড়াই ভেঙে যখন শেষটায় রাজদূতের ঘরে গিয়ে ঢুকলুম, তখন আমি ভিজে ন্যাকড়ার মতো নেতিয়ে পড়েছি। রাজদূত মুখের কাছে ব্র্যান্ডির গেলাস ধরলেন। এত দুঃখেও আমার হাসি পেল। মুসলমান মরার পূর্বে মদ খাওয়া ছাড়ে, আমি মরার আগে মদ ধরব নাকি? মাথা নাড়িয়ে অসম্মতি জানালুম। জার্মানরা কাজের লোক। ভনিতা না করেই বললেন, বেনওয়া সাহেবের মুখে শোনা, আপনি নাকি জার্মানিতে পড়তে যাবার জন্য টাকা কামাতে এদেশে এসেছিলেন? হ্যাঁ। আপনার সব টাকা নাকি এক ভারতীয় মহাজনের কাছে জমা ছিল এবং সে নাকি বিপ্লবে মারা যাওয়ায় আপনার সব টাকা খোয়া গিয়েছে? আমি বললুম, হ্যাঁ। রাজদূত খানিকক্ষণ ভাবলেন, তারপর জিজ্ঞাসা করলেন, আপনি বিশেষ করে কেন জার্মানিতেই যেতে চেয়েছিলেন বলুন তো? আমি বললুম, শান্তিনিকেতন লাইব্রেরিতে কাজ করে ও বিশ্বভারতীর বিদেশি পণ্ডিতদের সংসর্গে এসে আমার বিশ্বাস হয়েছে যে উচ্চশিক্ষার জন্য আমার পক্ষে জার্মানি সবচেয়ে ভালো হবে। এছাড়া আরও একটা কারণ ছিল, সেটা বললুম না। রাজদূতেরা কখন খুশি হয় কখন বেজার হয় সেটা বোঝা গেলে নাকি তাদের চাকরি যায়। কাজেই আমি তার প্রশ্নের কারণের তাল ধরতে না পেরে বায়া তবলা কোলে নিয়ে বসে রইলুম। বললেন, আপনি ভাববেন না এই কটি খবর সঠিক জানবার জন্যই আপনাকে কষ্ট করে এখানে আনিয়েছি। আমি শুধু আপনাকে জানাতে চাই, আমার দ্বারা যদি আপনার জার্মানি যাবার কোনো সুবিধা হয় তবে আমি আপনাকে সে সাহায্য আনন্দের সঙ্গে করতে প্রস্তুত। আপনি বলুন, আমি কি প্রকারে আপনার সাহায্য করতে পারি? আমি অনেক ধন্যবাদ জানালুম। রাজদূত উত্তরের অপেক্ষায় বসে আছেন, কিন্তু আমার চোখে কোনো পন্থাই ধরা দিচ্ছে না। হঠাৎ মনে পড়ে গেল, খোদা আছেন, গুরু আছেন। বললুম, জার্মান সরকার প্রতি বৎসর 2-1টি ভারতীয়কে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেন। তারই একটা যদি জোগাড় করে দিতে পারেন তবে। বাধা দিয়ে রাজদূত বললেন, জার্মান সরকার যদি একটি মাত্র বৃত্তি একজন বিদেশিকেও দেন তবে আপনি সেটি পাবেন, আমি কথা দিচ্ছি। আমি অনেক ধন্যবাদ জানিয়ে বললুম, পোয়েট ট্যাগোরের কলেজে আমি পড়েছি, তিনি খুব সম্ভব আমাকে সার্টিফিকেট দিতে রাজি হবেন। রাজদূত বললেন, তাহলে আপনি এত কষ্ট করে কাবুল এলেন কেন? ট্যাগোরকে জার্মানিতে কে না চেনে? আমি বললুম, কিন্তু পোয়েট সবাইকেই অকাতরে সার্টিফিকেট দেন, এমনকি এক তেল কোম্পানিকে পর্যন্ত সার্টিফিকেট দিয়েছেন যে তাদের তেল ব্যবহার করলে নাকি টাকে চুল গজায়। রাজদূত মৃদু হাস্য করে বললেন, ট্যাগোর বড় কবি জানতুম, কিন্তু এত সহৃদয় লোক সে কথা জানতুম না। অন্য সময় হলে হয়তো এই খেই ধরে জার্মানিতে রবীন্দ্রনাথ প্রবন্ধের মাল মশলা জোগাড় করে নিতুম, কিন্তু আমার দেহ তখন বাড়ি ফিরে খাটে শোবার জন্য আঁকুবাঁকু লাগিয়েছে। উঠে দাঁড়িয়ে বললুম, এ দুর্দিনে যে আপনি নিজের থেকে আমার অনুসন্ধান করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ দেবার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। বৃত্তি হলে ভালো, না হলেও আমি সয়ে নিতে পারবো, কিন্তু আপনার সৌজন্যের কথা কখনো ভুলতে পারবো না। রাজদূতও উঠে দাঁড়ালেন। সেই খান্ডের সময় হাতে সহৃদয়তার চাপ দিয়ে বললেন, আপনি নিশ্চয়ই বৃত্তিটা পাবেন, নিশ্চিন্ত থাকুন। দূতাবাস থেকে বেরিয়ে বাড়িটার দিকে আরেকবার ভালো করে তাকালুম। সমস্ত বাড়িটা আমার কাছে যেন মধুময় বলে মনে হলো। তীর্থের উৎপত্তি কি করে হয় সে সম্বন্ধে আমি কখনো কোনো গবেষণা করিনি। আজ মনে হলো, সহৃদয়তা, করুণা, মৈত্রীর সন্ধান যখন এক মানুষ অন্য মানুষের ভিতর পায় তখন তাকে কখনো মহাপুরুষ, কখনো অবতার, কখনো দেবতা বলে ডাকে।
এবং তার পাদপীঠকে জড়ো জেনেও পুণ্যতীর্থ নাম দিয়ে অজরামর করে তুলতে চায়। এবং সে বিচারের সময় মানুষ উপকারের মাত্রা দিয়ে কে মহাপুরুষ কে দেবতা সে কথা যাচাই করে না। তার স্পর্শকাতর হৃদয় তখন কৃতজ্ঞতার বন্যায় সব তর্ক, সব যুক্তি, সব পরিপ্রেক্ষিত, সব পরিমাণ জ্ঞান ভাসিয়ে দেয়। শুধু একটি পরিমাণ জ্ঞান আমার মন থেকে তখনও ভেসে যায়নি এবং কশ্চিনকালেও যাবে না। যে ভদ্রলোক আমাকে এই দুর্দিনে স্মরণ করলেন তিনি রাজদূত, স্যার ফ্রান্সিস হামফ্রিসও রাজদূত। কিন্তু আর না, ভাবপ্রবণ বাঙালি একবার অনুভূতিগত বিষয়বস্তুর সন্ধান পেলে মূল বক্তব্য বেবাক ভুলে যায়। তিতিক্ষু পাঠক, এ স্থলে আমি করজোড়ে আপনার কাছে ক্ষমা চাইছি। জার্মান রাজদূতের সঙ্গে আমার যোগাযোগের কাহিনীটা নিতান্ত ব্যক্তিগত এবং তার বয়ান ভ্রমণ কাহিনীতে চাপানো যুক্তিযুক্ত কিনা সে বিষয়ে আমার মনে বড় দ্বিধা রয়ে গিয়েছে। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার যে হিরণময় পাত্রে সত্যস্বরূপ রস লুকায়িত আছেন, তার ব্যক্তি হিরণ আপন চাকচিক্য দিয়ে আমার চোখ এমনই ধাঁধিয়ে দিয়েছে যে তাই দেখে আমি মুগ্ধ। সে পুষণ কোথায় যিনি পাত্রখানি উন্মোচন করে আমার সামনে নৈর্ব্যক্তিক আনন্দঘন চিরন্তন রসসত্তা তুলে ধরবেন? বিপ্লবের একাদশী, ইংরেজ রাজদূতের বিদগ্ধ বর্বরতা, জার্মান রাজদূতের অযাচিত অনুগ্রহ, অনাত্মীয় বৈরাগ্যে নিরীক্ষণ করা তো আমার কর্ম নয়।